প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। দর্শক, আমাদের দেশে যখনই আমরা ফুসফুসের রোগের কথা বলি, একটি বড় অংশের রোগী বলে তাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তাদের হাঁপানির সমস্যা হচ্ছে। আসলে বাংলাদেশের যদি ফুসফুসের রোগের কথা বলি তাহলে এই চিত্রটি কী রকম, সেই ব্যাপারটি জানতে আজকে আমাদের আয়োজন, যেখানে আমরা কথা বলবো হাঁপানি এবং সিওপিডি রোগ নিয়ে। এবং কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আরও আছেন ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যিনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে আসি। আমরা সবসময় বলি যে ফুসফুসের রোগ মানে হচ্ছে হয় কাশি, না হলে শ্বাসকষ্ট, না হলে কখনো কখনো বুকে ব্যথা। তো এই যে কাশি বা শ্বাসকষ্ট সব কিছুর সাথেই একটি কথা চলে আসে, সেটা হচ্ছে হাঁপানি। তো আমাদের দেশে হাঁপানি রোগী আসলে কি রকম? আসলে হাঁপানি রোগটা সাধারণত ভেরি করে বয়স, জেন্ডার এবং সোশিওইকোনমিক কন্ডিশন। সাধারণত আর্লি এজ এবং ওল্ড এজে অ্যাজমাগুলো বেশি প্রকট হিসাবে দেখা দেয় এবং লো সোশিওইকোনমিক কন্ডিশনের লোকগুলো বেশি সাফার করে। আমাদের লাস্ট যে পরিসংখ্যান আছে সেটাতে দেখা যাচ্ছে প্রায় 7% পপুলেশন অফ বাংলাদেশ আর সাফারিং ফ্রম দ্য অ্যাজমা, এবং সেগুলো বাচ্চাদের এবং ওল্ড এজে বেশি হয়ে থাকে। আর এই অ্যাজমা এবং যেটাকে আমরা কেউ অ্যাজমা বলি, আবার কেউ বলে হাঁপানি, তো আমাদের যে পরিসংখ্যান সেতে দেখা যাচ্ছে যে আমাদের কম না, আমাদের দেশে অ্যাজমা রোগীর সংখ্যা অনেক বেশি। তো সেটা বললাম তো অ্যারাউন্ড 7%-এর মতো। আর যেমন ইউএসএ বা আমেরিকান কান্ট্রিগুলোতে ওগুলো প্রায় 8%-এর মতো অ্যাজমা। পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাজমার রোগী হলো অস্ট্রেলিয়াতে। আমার মনে হচ্ছে সেখানে শীত প্রকোপ দেশ, সেই জন্য হয়তো ওদের বেশি হয়। তো অ্যাজমা হওয়ার জন্য আসলে একটা জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স দরকার হয়। সেখানে সাধারণত আব্বা আম্মা, ভাই বোন, নানা নানি, দাদা, তারা যদি ভোগে থাকে তাহলে তাদের ডিসেন্ডেন্ট যারা, তারাও সাধারণত দেখা যাচ্ছে অ্যাজমাতে ভোগে। তো অ্যাজমা যেহেতু হয়ে গেলে কিছু কিছু রোগী রিমিশন হয়, কিন্তু অনেকেরই কিছু নিয়ম মেনে চলতে হয়, কিছু মেডিকেশান ইউজ করতে হয়। যদি এই নিয়ম মানে এবং মেডিকেশান ইউজ করে তাইলে সে নর্মাল লাইফ লিড করতে পারবে। আচ্ছা। তো এবং ওই যে এটা যদি সিজনাল চেঞ্জ যখন হয়, যখন ওয়েদার একটু খারাপ থাকে, যখন গরম থেকে শীত, শীত থেকে গরম, যখন শরীর ঘামিয়ে যায়, কাপড় চোপড় ভিজে যায়, ঘামিয়ে, তাদেরকে সাধারণত এই প্রকোপগুলো একটু বেশি প্রকট হিসেবে দেখা দেয়। তাদের সাধারণত এক্সাজারেশন বলি আমরা, এক্সাজারেশন হয়। তো আমার মনে হচ্ছে আমরা যদি সচেতনতা বাড়াই লোকজন থেকে এবং নিজেরা কষাস থাকি, তাহলে হয়তো এটার প্রকোপটা একটু কমিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আমরা অ্যাজমা নিয়ে শুনলাম বা হাঁপানি নিয়ে শুনলাম। ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই, হাঁপানি এই ধরনের রোগ অনেক আমাদের দেশে আছে, রোগী আছে প্রচুর, কিন্তু ইদানিং একটি রোগের নাম শোনা যায়, সেটি হচ্ছে সিওপিডি। বলা হয় যে এটি একটি আলাদা রোগ, তাতেও মানুষের শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু কারণ ভিন্ন। এই রোগটি সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমাদের দেশের আমরা সাধারণ মানুষ ওই অ্যাজমা বা সিওপিডি দুটোকে একই মনে করি, যে আমরা, কারণ দুই ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, অনেকেই এই জন্য সিওপিডিকে অ্যাজমার সাথে গুলিয়ে ফেলি। কিন্তু আসলে সিওপিডি পুরোটাই একটা ভিন্ন একটি রোগ। কারণ অ্যাজমা যেটা যে কারণে হচ্ছে, সিওপিডি কিন্তু সেই কারণে হচ্ছে না। সিওপিডির জন্য প্রধানত কারণ হচ্ছে গিয়ে ধূমপান এবং হচ্ছে গিয়ে দূষণ, বায়ু দূষণ এবং বায়োমাস, যে আমরা যারা ইউজ করি আমাদের গ্রামেগঞ্জে, এটা হচ্ছে মূল কারণ। আর সিওপিডি সাধারণত একটু বয়স্কদের হয়, অ্যাজমা যেটা হয় কম বয়সী রোগীদের, আর সিওপিডি হচ্ছে সাধারণত 40 বছরের পরে যাদের বয়স, তাদেরই সিওপিডি শুরু হয়। সিওপিডি হয়। সুতরাং দুটোকে আসলে একসাথে করে ফেললে হবে না, দুটার চিকিৎসাও ভিন্ন। কারণ আমরা অ্যাজমাতে যেটা হয় যে ইনফ্লামেশন হয়, আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগগুলি সাধারণত ইউজ করি, যেটাকে বলি। আর সিওপিডিতে হচ্ছে যেখানে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, মূলত চিকিৎসা হচ্ছে সিওপিডির ব্রঙ্কোডাইলেশন, আমরা শ্বাসনালীকে একটু প্রসারিত করার চেষ্টা করি। তাহলে দুটো, যেমন আমাদের যে চিকিৎসার ভিন্ন, আমার পদ্ধতি ভিন্ন, এবং পেশেন্টের একটু ভিন্ন, পেশেন্টের বয়স ভেদে আমাদের তারতম্য হয়, সেরকম চিকিৎসাতেও তারতম্য আছে আর কি সিওপিডিতে। এবং আমরা মনে করি যে সিওপিডির সংখ্যা যেটা বাংলাদেশে দিন দিন বাড়ছে,
যদিও আমাদের লাস্ট যে স্টাডি আছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা স্টাডি আছে 1999 সালে, সেখানে বলা হচ্ছে যে প্রায় 12.5% রোগী বাংলাদেশে সিওপিডিতে আক্রান্ত। কিন্তু এটা যেহেতু এখন সময়ের সাথে সাথে হয়তো রিসেন্ট কোনো স্টাডি নাই, কিন্তু এটা আসলে সংখ্যাটা এখন বেড়েছে, সিওপিডির সংখ্যা বেড়েছে। কারণ হচ্ছে কেন? কারণ আমরা ধূমপানটা ওভাবে বন্ধ করতে পারিনি, আমরা এয়ার পলিউশনকেও বন্ধ করতে পারিনি। এয়ার পলিউশন দিন দিন বাড়ছে এবং এই রোগীর সংখ্যাগুলো, সিওপিডি রোগীর সংখ্যাগুলো দিন দিন বাড়ছে। এবং এটা আমাদের জন্য আসলে একটা বড় বার্ডেন আমি মনে করি সিওপিডি, কারণ এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ। আমরা যদি এই যে বায়ু দূষণ, ধূমপান বন্ধ করতে পারি, কমাতে পারি, তাহলে আমাদের যে এই রোগের যে প্রকোপ, এটা আমার মনে হয় আমরা কমাতে পারবো আর কি। জি, ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই, আমরা একটি পরিসংখ্যান দেখেছি বা বিভিন্ন তথ্য বলছে যে সিওপিডি রোগ বর্তমানে পৃথিবীর তৃতীয় প্রধান মৃত্যুর কারণ। আমাদের দেশে কি চিত্রটি একই রকম, নাকি এখানে অন্যরকম কিছু দেখা যায়? আমি বলবো যে তৃতীয় আমাদের দেশে নট লেস দেন তৃতীয় মরার কারণ যে বাংলাদেশের মধ্যে রোগের মধ্যে। তো সিওপিডিটা আসলে এটা ম্যানমেড। এখন ইয়ং জেনারেশনের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে তারা স্মোক বেশি করে এবং অনেকটা হিরোইজমের জন্য যে স্মোক করলে স্মার্ট মনে হয়, এরকম আর কি। তো যেহেতু এটা ম্যানমেড, এবং যদি আমরা স্মোক করি, এক্সেসিভ স্মোক করি, আমরা একটা বলি 10 প্যাক ইয়ার, যদি একটা লোক ডেইলি 20টা করে সিগারেট খায়, তাহলে তার সিওপিডি ডেভেলপ করতে অ্যারাউন্ড 10 বছর লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে, একটা আগের বক্তা বলে গেছেন যে 40 বছরের পরে সাধারণত সিওপিডিগুলো ডেভেলপ করে, এবং ওইটাই কিন্তু পেশেন্টের, রুগীদের বলেন, আমাদের বলেন অ্যাক্টিভ লাইফ 40 বছর। এবং এই অ্যাক্টিভ লাইফ যদি হ্যাম্পার হয়, তাহলে অনেক কিছুই হ্যাম্পার হয়, ফ্যামিলি লাইফ হ্যাম্পার হয়, ইকোনমিক্যাল লস হয়, সব দিকে। তো সিওপিডিটা আমরা সাধারণত যারা, ওই যে একটু আগে বলছি, যারা স্মোক করে, তারা ধুলাবালিতে যায়, তারা ওই যে বায়োমাস্ক ইউজ করে, তারপরে যারা ইটভাটা আছে সেখান থেকে যে ধোঁয়া আসে, যে স্টোন ক্রাশিং ওখান থেকে, ওগুলোতে সিওপিডিটা সাধারণত এক্সাজারবেট করে এবং সিওপিডি ডেভেলপও করে। আমার চেম্বারে এটা সিওপিডি রিলেটেড না, ঠিক অ্যাজমা, যে স্মোকিংয়ের ব্যাপারে আমি বলতে চাচ্ছি, ভাই বোন দুইজন আসলো। তো এসে বোনটা কাশি নিয়ে আসছে। তো কাশি নিয়ে আসার পরে আমাকে দেখে বললো পেশেন্ট এখন যাওয়ার সময় হয়েছে, কিন্তু তারা বসে রয়েছে। তো ভাইটা বলতেছে যে স্যার আমি একটু বলবো। আমি কি বলেন? স্যার ও সিগারেট খায়। তো আমিও একটু মজা পেলাম যে ভার্সিটি স্টুডেন্ট, বোনটা ভার্সিটি স্টুডেন্ট, সেও সিগারেট খায়। তাই বললাম যে কয়টা খান দিনে? বলছে 10-12টা খাই। তো এখন থেকে মেয়েদের মধ্যেও আসলে সাধারণত এটা, বিশেষ করে টাউনে যেটা, তাদেরকেও স্মোকিং হ্যাবিটটা মনে হচ্ছে যে না বেশি ডেভেলপ করতেছে। তো আমি বলবো যে স্মোকিংকে বাদ দেন, নিজের লাইফকে নিজে চালান এবং সুস্থ থাকেন। জি, অবশ্যই। আমরা অ্যাজমার কারণ শুনলাম, আমরা সিওপিডির কারণ শুনলাম, এবং কথা প্রসঙ্গে যেটা চলে আসছে যে শহরাঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের রোগী, গ্রামাঞ্চলের মধ্যে আরেক ধরনের রোগী। ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে রোগীদের মধ্যে যে চিত্রটি আছে, এটি কি শহর বা গ্রামের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? অ্যাজমার ক্ষেত্রে যদি থাকে তাহলে কি রকম, এবং সিওপিডির ক্ষেত্রে কি রকম? আপনি ঠিকই বলেছেন। আসলে সিওপিডির সংখ্যা আসলে আমাদের শহরাঞ্চলে এই সংখ্যাটা বেশি। কেন বেশি? যে স্যার যেটা বললেন যে শহরাঞ্চলে আমাদের যে বায়ু দূষণটা বেশি, বায়ু দূষণ বেশি, শহরাঞ্চলে যে সিগারেট বা ধূমপানের সংখ্যা বেশি। এই কারণে দেখা যাচ্ছে যে যেহেতু মূল কারণ হচ্ছে বায়ু দূষণ এবং ধূমপান বা ধোঁয়া, সে কারণে দেখা গেছে যে আমরা শহরে যারা থাকে তাদের মধ্যে সিওপিডির প্রকোপটা বেশি, এবং গ্রামাঞ্চলে হচ্ছে কি সিওপিডির প্রকোপটা একটু কম। গ্রামেও নাই আমি সেটা বলবো না, গ্রামেও আছে, কারণ গ্রামের মানুষজন যেটা হয়, বেশি করে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় আমরা সিওপিডি পেশেন্ট পাই, কারণ তারা হচ্ছে গিয়ে যে লাকড়ি চুলাটা ইউজ করে, আমরা বলি বায়োমাস ইউজ, লাকড়ি চুলা ইউজ করে, এবং এইটার কারণে কিন্তু অনেক আমরা মহিলাদেরকে রুগী পাই যারা গ্রাম থেকে আসছে, তারা সিওপিডিতে আক্রান্ত। সুতরাং পার্থক্য আছে, তবে এটা একটু মানে শহরে বলবো একটু বেশি হয় সিওপিডি পেশেন্টের রোগীদের সংখ্যা। আর অ্যাজমার ক্ষেত্রে চিত্রটি কি রকম? অ্যাজমার ক্ষেত্রে আসলে ওভাবে খুব বেশি যে আমরা আলাদা করতে পারি এমন না। তো অ্যাজমার ক্ষেত্রে যেটা হয়, যেহেতু অ্যাজমার কারণ আমাদের দেখতে হবে, যে অ্যাজমার কারণ আছে শুধুমাত্র যে বায়ু দূষণ একমাত্র কারণ, একটা কারণ হতে পারে বায়ু দূষণ, কিন্তু যেহেতু জেনেটিক কিছু কারণ আছে, সেই কারণে হচ্ছে গিয়ে আমাদের অ্যাজমাটা শহর এবং গ্রামে খুব বেশি ডিফারেন্স হয় না। হ্যাঁ, দু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমা আছে। হ্যাঁ, অ্যাজমার সংখ্যা বেশি। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই, আমরা দেখি যে বিশেষ করে যারা শিশু রয়েছে এবং যারা বৃদ্ধ বা বয়স্ক, তাদের মধ্যে এই ধরনের রোগগুলো বেশি দেখা যায়, কিন্তু মধ্যবয়স্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু কম।
কেন এই যে দুইটি প্রান্তিক বয়সে তাদের বেশি দেখা যায়, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? কারণ তো অবশ্যই আছে। যেমন আমি প্রথম বলবো যে বাচ্চাদের যাদের বেশি হয় তারা কিন্তু আসলে নিজেদের লাইফ নিজেরা লিড করতে পারে না, তারা ভালো মন্দ খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারে না। দেখা গেলো সে খালি পায়ে হাঁটতেছে, সে একটা ঠান্ডা গ্লাস ধরতেছে, সে ঠান্ডা পানি খাচ্ছে, সে দৌড়ে বাইরে যাচ্ছে, ধুলাবাড়িতে যাচ্ছে। তো কাজেই তাদের যদি জেনেটিক্যালি অ্যাজমা থাকে তাহলে সেটা তো আরও একটু এক্সাজারবেট হবে। এবং এই ব্যাপারে আমি বলবো যে গার্জিয়ান যারা আছেন তাদেরকে একটু কশাস হতে হবে। যাদের অ্যাজমা আছে বা তাদের বাচ্চাদের প্রোন টু অ্যাজমা, তাদের ব্যাপারে একটু কেয়ার করতে হবে। আর ওল্ড এজের কথা আমি বলবো, ওল্ড এজও আসলে সেই বাচ্চাদের মতোই, তারাও কিন্তু অনেকটা অন্যের উপরে ডিপেন্ডেন্ট করে, আব্বা ভাই ছেলে মেয়ে ওদের উপরে ডিপেন্ড করে, এবং তাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে পেশেন্ট। তো সেই ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যাদের অ্যাজমা আছে ঠিক আছে, কিন্তু তার যে ইমিউনো কম্প্রোমাইজ সেই জন্য তার বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। সেই ইনফেকশনের জন্য এই অ্যাজমাগুলো বলেন বা সিওপিডি বলেন সেগুলো এক্সাজারবেট হয়। কাজে এই দুই এক্সট্রিমস অফ এইজ এর মধ্যে এদেরকে যারা সেবা শুশ্রূষা করেন ওদেরকে, যারা ওদের গার্জিয়ান, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেন এই অ্যাডভার্স ইফেক্টগুলোতে, এনভায়রনমেন্টগুলোতে, পরিবেশগুলোতে যেন তারা এক্সপোজার না হয়। আর মিডলে যেটা বললেন সেটা তো আসলে একটা হচ্ছে যে তাদের ইমিউনিটিও একটু স্ট্রং থাকে দুই এক্সট্রিমস অফ এজের থেকে, এবং তারা নিজেরা ভালো মন্দ একটু বুঝে, যদিও তারা বাইরে আসা যাওয়া বেশি করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এক্সট্রিমস অফ এজের মধ্যে এই অ্যাজমাটা একটু বেশি হয়, এবং মিডল এজ যারা, তারা যদি এক্সপোজারে কম যায় তাহলে তারা অ্যাটাকও কম হয়। সেটি আমি মনে করি যে আসল কারণ। জি, ধন্যবাদ। আমরা বয়সের কথা যেমন শুনলাম, আমরা পাশাপাশি দেখেছি যে শহর এবং গ্রামাঞ্চলের মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে এই দুই রোগের। কারণের ক্ষেত্রে কিছু কারণ আছে, দুটি রোগেই একই রকম, কিছু কারণ আছে আলাদা। যেমন ধূমপানের কথা ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই, ধূমপান অনেকে আছে নিজেরাই ধূমপান করছে, অনেকেই আছে যে পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে, সেটি ঘরেই হোক, বাইরে হোক বা কর্মস্থলে হোক। যারা পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে তারা কতটা ক্ষতির মুখে পড়তে পারে? আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের দেশে যারা ধূমপান করেন এবং যারা অনেকে আছে আবার ধূমপান করেন না, কিন্তু আমরা অনেক সময় পাই, আমরা এরকম অনেক পেশেন্ট পাচ্ছি যারা হচ্ছে ধূমপান করেন না কিন্তু তারা সিওপিডি রোগী হয়ে আমাদের কাছে আসছেন। আমরা যখন তাদের রোগীর ইতিহাস নিই, আমরা হিস্ট্রি নিই, দেখা গেল তার ঘরের মধ্যে হয়তো দেখা যাচ্ছে অনেকে তার হাজবেন্ড অথবা তার ছেলে বা কি ভাই তারা ধূমপান করে। ধূমপান করার ফলে যে প্যাসিভ স্মোকিং আমরা যেটা বলি, প্যাসিভ স্মোকিংও কিন্তু সিওপিডির অন্যতম একটি প্রধান কারণ। সেক্ষেত্রে যে শুধু আমরা ধূমপান ত্যাগ করবো ব্যাপারটা এমন না। ধূমপানের ফলে শুধু ধূমপাই আক্রান্ত হচ্ছে সিওপিডি রোগীতে, সেটাও একমাত্র কারণ না। সুতরাং যারা ধূমপান করছেন তাদেরকেও সচেতন হতে হবে যে আমরা যেন নিজে তো ক্ষতি করছি নিজের, কিন্তু অন্যদেরও ক্ষতি করছি। অনেক সময় পেশেন্ট এসে বলেন যে আসলে আমি তো ধূমপান করি না। আমরা যখন বলি যে আপনি ধূমপান করেন এই জন্য আপনার এটা হয়েছে, আরেকজন বলে না আমি তো ধূমপান করি না, তা আমার কেন হলো? তাই এটা বুঝতে চান না যে আপনি ধূমপান করছেন না ঠিক আছে, কিন্তু আপনার পাশে যে আছে, আপনার যে কলিগ আছেন, আপনার ফ্যামিলি মেম্বার আছেন, উনি যখন ধূমপান করছেন তার অনেকটুকুই নিকোটিন বা যে তার বিষাক্ত যে কেমিক্যালগুলো সে কিন্তু সেটা নিচ্ছে, এবং তার ফলে তারও সিওপিডি হচ্ছে। এটা একটা বড় কারণ আর কি, যে অধূমপায়ীর সিওপিডি হওয়ার। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ এল হোসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখি যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় বিভিন্ন ঋতুর সাথে। এই ধরনের ইনফেকশন কি অ্যাজমা বা সিওপিডি রোগকে বাড়িয়ে দেওয়ার পিছনে কোনো প্রভাব ফেলতে পারে? অবশ্যই প্রভাব ফেলে, অ্যাজমা এবং সিওপিডি দুই ক্ষেত্রেই। ওই যে আবার একই কথা যে সিজন চেঞ্জ যখন হয় তখন সাধারণত এগুলোর প্রকোপ বাড়ে। তো এগুলোতে আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নেই। সাধারণত যারা বয়স্ক আছেন বা যারা অ্যাজমাতে ভুগতেছেন বা সিওপিডি ওল্ড এজ আছেন, তাদেরকে ঋতুর আগেই সাধারণত, যেমন ইনফ্লুয়েঞ্জাতে ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা কিছু ভ্যাকসিন দিই, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলি আমরা। আবার যাদের নিউমোনিয়াতে আক্রান্ত না হয় সেই জন্য অ্যাটলিস্ট 5 ইয়ার্স ইন্টারভেল নিউমোনিয়ার ভ্যাকসিন আমরা দেই। তো এই ঋতু চেঞ্জের আগে পরে সবাইকে কশাস থাকতে হবে যে আমি এটা অ্যাটাক হতে পারে আমার। তো সেই জন্য ওগুলোর থেকে দূরে থাকতে হবে এবং এই প্রিভেন্টিভ মেজারগুলো তাকে নিতে হবে। দরকার হলে যে ভ্যাকসিনেশন যেটা বললাম, আমরা ভ্যাকসিন ইউজ করতে পারবে বোথ অ্যাজমাটিক পেশেন্ট এবং সিওপিডি, বিশেষ করে সিওপিডি ওল্ড এজ যারা আছে তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া আসলে খুবই জরুরি।
আর আমরা যারাই এইসব রোগে ভুগবো, আমরা যখনই বের হব তখন আমাদেরকে দেখতে হবে যে ওই এনভায়রনমেন্টটা কীরকম। একটা শীত পড়তেছে, বৃষ্টি আসতেছে, সেগুলোতে আমরা না যাই, আমরা নিজেদেরকে প্রোটেকশন করি, একটু বায়ো মাস্ক ইউজ করি আমরা, যাতে আমরা ধুলাবালিতে আমরা কম এক্সপোজার হই। অনেকে এদিকে বেড়াতে যাচ্ছেন, সেদিকে বেড়াতে যাচ্ছেন, ওইসব ক্ষেত্রেও আমরা একটু খেয়াল রাখবো যেন আমি অসুস্থ হয়ে না পড়ি। জি, তো এই সিজনগুলো চেঞ্জ, বিশেষ করে সিজন চেঞ্জের সময় আমাদের কনসাস থাকতে হবে। ধন্যবাদ। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আরও কথা হবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা বলছি অ্যাজমা বা হাঁপানি এবং সিওপিডি এই দুই রোগ নিয়ে। ডাক্তার মোহাম্মদ সাখাত হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখেছি যে রোগগুলোর কারণ আলাদা কিন্তু উপসর্গগুলো অনেক ক্ষেত্রে একই রকম। তাহলে কিভাবে পার্থক্য করবে, সেখানে কি কি ধরনের পরীক্ষা করতে হবে? অ্যাজমা এবং সিওপিডির লক্ষণগুলো অনেকটাই একই রকম, এই জন্য রুগী আসলে বুঝতে পারে না। রুগী সিওপিডি রুগী তারা নিজেদেরকে সবসময় অ্যাজমা ভাবেই নেয়, এসে বলে এবং বলে যখন তারা বলে আমারও অ্যাজমা, আসলে কিন্তু না। আমরা আগেই বলেছি যে সিওপিডি এবং অ্যাজমার কারণ ভিন্ন। হ্যাঁ, তাহলে আমরা যখন রুগীর ডায়াগনোসিস করতে চাই যে অ্যাজমা নাকি সিওপিডি, আমাদের রুগীর প্রথমে ইতিহাসটা নিতে হবে, দেখতে হবে পেশেন্টের আসলে। আমরা প্রথম থেকে শুরু করি যে হ্যাঁ, রুগীর বয়স কত। যদি কম বয়সে হয় তাহলে সেটা সাধারণত অ্যাজমার দিকে যাচ্ছে, যদি 40-এর পরে হয় সেটা সিওপিডির দিকে যাচ্ছে। তারপরে আমরা রোগীর ইতিহাস নিই যে সে ধূমপান করে কিনা, সে কোনো বায়োমাস ইউজ করে কিনা। সেক্ষেত্রে যদি সে ধূমপায়ী হয় তাহলে সেটা সিওপিডির দিকে যাচ্ছে, যদি না করে তাহলে অ্যাজমার দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা উপসর্গগুলো আমরা দেখতে পাই। উপসর্গের মধ্যে আমরা দেখতে পাই যে তার উপসর্গটা কতদিন ধরে শুরু হয়েছে এবং মাঝে মাঝে কি সে ভালো থাকে, আবার নাকি তার প্রোগ্রেসিভ কন্টিনিউয়াসলি বাড়তে আছে। অ্যাজমার ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাজমার পেশেন্টগুলো সাধারণত ভালো থাকে, কিছুদিন ভালো থাকে, আবার অ্যাজমা অ্যাটাক হয়, তারপরে আবার চিকিৎসা নেয়, আবার একদম কিছু ভালো। সিওপিডির ক্ষেত্রে সাধারণত সেরকম হয় না। সিওপিডি আমরা প্রোগ্রেসিভলি বাড়তে থাকে, সবসময় একটা তার সব শ্বাসকষ্ট বা তার যে কাশি এগুলো থেকেই যায়। আর যদি আমরা ইনভেস্টিগেশনের কথা বলি তাহলে সিওপিডি এবং অ্যাজমা এটা আসলে আমি যদি বলি আমাদের কিছু পরীক্ষা তো আছে, সব জায়গায় অ্যাভেলেবেল আছে, যে আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি, আমরা কিছু রক্তের পরীক্ষা করতে পারি, আমরা আইজিইটা দেখি, সাধারণত আইজিইটা আমাদের অ্যাজমা ক্ষেত্রে পারে। চেস্ট এক্সরে করে আমরা অ্যাজমাতে খুব বেশি কিছু পাই না, কিন্তু সিওপিডিতে আমরা কিছু চেঞ্জ পাই। মূলত আমরা যে আরেকটি ইনভেস্টিগেশনের কথা বলি স্পাইরোমেট্রি, এবং স্পাইরোমেট্রি পরীক্ষাটা করে আমরা মূলত আসলে সিওপিডিটা কনফার্ম হই। সিওপিডি পরীক্ষা যদি রোগী কনফার্মেশনের জন্য আমাদের স্পাইরোমেট্রিটা, এটা একটি শ্বাসের পরীক্ষা, খুবই ইজি একটা পরীক্ষা, এবং এটা এখন সারা বাংলাদেশে আমার মনে হয় সব পর্যায়ে উপজেলা লেভেলেও এই মেশিন আছে, খুব এক্সপেন্সিভ কিছু না। এই পরীক্ষাটা করে আমরা সিওপিডি আমরা ডায়াগনোসিস করি। আর অ্যাজমা আমরা এই যে সিওপিডিকে এক্সক্লুড করি, তার হিস্ট্রি নিই, কিছু ইনভেস্টিগেশন করি এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস সব কিছু মিলে আমরা আসলে দুটোকে আলাদা করতে পারি এবং তারপর আমরা চিকিৎসা শুরু করতে পারি। জি, ধন্যবাদ। আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক যে টুলসগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ লাং ফাউন্ডেশন তো স্পাইরোমেট্রি পরীক্ষা নিয়ে বেশ কিছু ওয়ার্কশপ করে এবং সেই ওয়ার্কশপটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই হয়। আপনার কাছে কি মনে হয় এই পদ্ধতিটি কতটুকু কার্যকর দেশের এই অ্যাজমা বা সিওপিডি রোগ নির্ণয়ের ক্ষেত্রে? হ্যাঁ, এটা অবশ্যই কার্যকর, এবং এটা আমাদের যে ডাক্তার আছেন তাদেরকেও ট্রেন করি আমরা, এবং তাদেরকে ইন্টারপ্রিটেশনও হেল্প করা হয়, এবং তারা যাতে গ্রামে গঞ্জে যে লোকালিটিতে আছে সেই লোকালিটিতে ছড়িয়ে দিতে পারে এবং অ্যাজমা সিওপিডি যেমন ডায়াগনোস করতে পারে, সেই জন্য এটা খুবই ইফেক্টিভ। এবং আমিও কয়েকটা প্রোগ্রামে গেছি এবং দেখি যে ওখানকার যে ডাক্তাররা আছেন যারা ইয়ং নতুন পাশ করে আসছেন, তাদের কাছে তারা বেশি ইন্টারেস্ট নিয়ে এগুলো দেখেন এবং শুনেন এবং তাদের কার্যক্ষেত্রে হয়তো সেটা অ্যাপ্লাই করেন। তো অ্যাজমা সিওপিডি দুইটাকে আসলে ডিফারেন্সিয়েট করার জন্য এই স্পাইরোমেট্রি আসলে বিকল্প খুব একটা নাই। এটাতে আমরা বলি যে স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট করি আমরা। তো সেই রিভার্সিবিলিটি টেস্ট দিয়ে আমরা কোনটা অ্যাজমা কোনটা সিওপিডি সেটা আমরা ডায়াগনোস করতে পারি। এবং যেহেতু দুইটার কারণ ভিন্ন, দুইটার চিকিৎসা ভিন্ন এবং এফেক্টেড লোকগুলো ভিন্ন,
কেননা এজমা সাধারণত এই ছোটোকাল থেকে তারা একটা হিস্ট্রি থাকে, তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, কিন্তু সিওপিডিতে এরকম কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে না। সে ওই যে আমি বলছি ম্যান মেড, দিস ইজ দ্য ম্যান মেড। সে নিজে সিগারেট খাচ্ছে, সাদা পাতা জর্দা খাচ্ছে, অথবা বায়োমাস ইউজ করতেছে, ধুলাবাড়িতে যাচ্ছে, সে নিজেরটা নিজে করতেছে, কিন্তু এজমাটা এরকম না। তো কাজে এই দুইটা যেহেতু চিকিৎসা পদ্ধতিও ভিন্ন, দুইটাকে আলাদা করা খুবই জরুরি। কারণ না হয় আমরা চিকিৎসা অ্যামালগেট করে ফেলবো, এজমার চিকিৎসা সিওপিডিকে দিব, সিওপিডির চিকিৎসা এজমাকে দিব। তো সেই জন্য এই স্পাইরোমেট্রি একটা খুবই ভালো উপায় তো দুইটাকে পার্থক্য করার জন্য, এজমা এবং সিওপিডি। এবং সেটাই এই স্পাইরোমেট্রি আমি মনে করি আরও বেশি ওয়ার্কশপ হওয়া দরকার। আমরা তো সাধারণত মেডিকেল কলেজগুলোতে করছি, আর দুই একটা হয়তো হসপিটালে করছি, এগুলো আমার মনে হচ্ছে সেই রুট লেভেলে, যে উপজেলা লেভেলে, সেখানেও এই এগুলা ওয়ার্কশপগুলো করা উচিত। তাহলে ওরা আরও বেশি উপকৃত হবে, ওখানকার জনগণ বেশি উপকৃত হবে, পেশেন্টরা উপকৃত হবে। আমি বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে বলবো, অনুরোধ করব যে ওনারা যেন এই প্রোগ্রামগুলো আরও গ্রামে গঞ্জে ছড়িয়ে দেয়। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, স্পাইরোমেট্রি পরীক্ষা নিয়ে যখন কথা হচ্ছে, স্পাইরোমেট্রি পরীক্ষাটি সম্পর্কে এখনও আমাদের জনগণ কিন্তু খুব একটা অবগত নয়। তো কিছুটা ভীতিও কাজ করে, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে রয়েছে বা যারা অপেক্ষাকৃত নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মধ্যে আছে, অথচ এই রোগগুলো তাদেরকেও কিন্তু আক্রান্ত করছে। তো এই ক্ষেত্রে কি কোনো আপনার কাছে কি মনে হয় যে এখানে কোনো বাধা আছে, বা যেটাকে বলে যে ট্যাবু কাজ করে, বা সেই যদিও কাজ করে তাহলে সেখান থেকে উত্তরণের উপায়টা কি? আসলে অ্যাজমা এবং সিওপিডি যেটা বললাম আমরা, এই রোগটা ডায়াগনোসিস করার জন্য স্পাইরোমেট্রি এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই মূলত একমাত্র পরীক্ষা যেখানে আমরা অ্যাজমা সিওপিডিকে আলাদা করতে পারি, সিওপিডিকে আমরা কনফার্ম করতে পারি। হ্যাঁ, এখন যেহেতু সিওপিডি মেশিনটা বা এই ইনভেস্টিগেশনাল ফ্যাসিলিটিসটা আমাদের দেশে ওইভাবে আগে অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু অ্যাভেলেবেল এখন, এবং এটা বিভাগীয় পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, ইভেন উপজেলা পর্যায়েও অনেকে এখন ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারেও এই মেশিনটি এখন আছে। ঠিক আছে, এখন আগে আমরা অতটা এটা সম্পর্কে জানতাম না, এবং আমাদের চিকিৎসকদেরকেও এটা ইউজ সম্পর্কে, এটা গুরুত্ব সম্পর্কে আমরা এভাবে ধারণা দিতে পারিনি। তো এখন কিন্তু বইপত্রে আসছে, আমরা নিজেরাও বলছি, এবং হচ্ছে গিয়ে আমাদের যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ে চিকিৎসকদের স্পাইরোমেট্রি সম্পর্কে ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন, তারা সবাই এখন অবহিত। এবং রোগীদেরকে আমরা যদি বোঝাতে পারি, হ্যাঁ না, যে এই যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা যদি আমরা করতে পারি, তাহলে আপনার রোগটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি। নাহলে কিন্তু ওই যে শ্বাসকষ্টের রোগের চিকিৎসা কিন্তু মানে সবই একই রকম হয়ে যাবে। যদি আমরা আলাদা করতে পারি সঠিক, তাহলে চিকিৎসাটা সঠিক পাবে। সেক্ষেত্রে রোগীদেরকে আমরা এই জিনিসটি আমরা ইস্যু করতে পারি, তাকে বোঝাতে পারি, এবং আমরা যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি যে হ্যাঁ, দুটো আলাদা রোগ, অ্যাজমা একটি আলাদা রোগ, সিওপিডি একটি আলাদা রোগ, দুটোই কিন্তু শ্বাসকষ্টের রোগ, মানে শ্বাসকষ্ট মানেই যে হাঁপানি এরকম না, দুটো আলাদা রোগ, দুটো চিকিৎসা পদ্ধতি ভিন্ন। তাহলেই আমরা, এবং তার যদি সঠিক চিকিৎসা চাই, তাহলে তার সঠিক ডায়াগনোসিস দরকার, সেক্ষেত্রে আমরা এই স্পাইরোমেট্রি দিয়ে করতে পারি। এবং এটা আমার মনে হয় সম্ভব। এটা আমরা যদি একটু সচেতন হই, ডাক্তাররা যদি একটু কাউন্সিলিং করি রোগীদেরকে, আমরা এই রোগীদের মধ্যে যে ভীতি কাজ করে এই পরীক্ষার জন্য বা এই চিকিৎসার ক্ষেত্রে যে পদ্ধতি আছে সেটার জন্য, এটা আমার হয় উত্তরণ সম্ভব আর কি। ধন্যবাদ। আমরা স্পাইরোমেট্রি নিয়ে অনেক কথা শুনলাম। ডাক্তার মোহাম্মদ এলওয়ার হোসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখি সিওপিডি রোগীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এক্স রে করা হয়, বা কারো কারো ক্ষেত্রে বলা হয় যে না, আপনার সিটি স্ক্যান প্রয়োজন হতে পারে। কেন? এক্স রে আসলে সিওপিডি রোগীদের সাধারণত এক্স রে করে আমরা দেখতে পারি তার লাংসের কন্ডিশন কী আছে, ফুসফুসের অবস্থা কী আছে। সাধারণত কয়েকটা রকমই হচ্ছে সিওপিডি, যেমন এমফাইসিমা থাকে, কারো ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে, এবং আরও কিছু জিনিস, যেটা হলো সিওপিডি রোগীরা কারণ হলো কিন্তু স্মোকিং ইজ দ্য মেইন ফ্যাক্টর বা কারণ। এবং এই স্মোকিংয়ের সাথে আরও কিছু রোগ রিলেটেড থাকে, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলেন, ফুসফুসের যে ক্যান্সার। আচ্ছা, তো আমরা একটা পেশেন্ট যদি সিওপিডি, সাধারণত সিওপিডি পেশেন্টগুলোতে হিমোগ্লোবিন বেশি থাকে, হাইপক্সিয়া থাকে, সেজন্য হিমোগ্লোবিন বেশি থাকে। আমরা পেশেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, করে দেখলে একটা পেশেন্ট সিওপিডি আছে কিন্তু তার এনিমিয়া, তাহলে আমাদের কিন্তু মাইন্ড একটা সেট করতে হবে, নিশ্চয়ই তার অন্য কিছু আছে, কেননা তার তো থাকার কথা, এনিমিয়া থাকার কথা না। আচ্ছা, তার থাকার কথা ছিল আর হিমোগ্লোবিন বেশি থাকার কথা। তো সেই ক্ষেত্রে আমরা একটা এক্স রে করলে আমরা বুঝতে পারি যে এটা যেহেতু দুইটার কজাল ফ্যাক্টর একই স্মোকিং, সিওপিডির কজাল ফ্যাক্টর স্মোকিং, এবং ব্রঙ্কিয়াল কার্সিনোমা ফুসফুসের ক্যান্সারের কজাল ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। তাইলে সেটা দিয়ে তার কোনো অন্য কিছু আছে কিনা, তার কোনো ব্রঙ্কিয়াল কার্সিনোমা ফুসফুসের কোনো ক্যান্সার আছে কিনা, সেটাও কিন্তু আমরা এক্সক্লুড করতে পারি একটা এক্স রে দিয়ে।
এবং এই এক্সরে দিয়ে আরও ডিফারেন্সিয়েট করতে পারি আমরা, সে তার লাংস কতটুকু ইনভলভ হলো, তার ফুসফুসের যে অবস্থা সেটা দিয়ে কতটুকু সে ইফেক্টিভ তার শ্বাস চালাইতে পারতেছে। এবং সেই জন্য একটা এক্সরে খুবই জরুরি। অনেক সময় দেখা যাচ্ছে এক্সরে থেকে আসলে সিটি স্ক্যানটা আরেকটু উন্নত মানের। আমরা ছোটো ছোটো জিনিস যদি থাকে সেটাতেও আমরা সিটি স্ক্যান দিয়ে দেখতে পারি বা HRCT দিয়ে দেখতে পারি। একটা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসছে, তার যে শুধু সিওপিডি দিয়ে শ্বাসকষ্ট হচ্ছে তা না, তার যে ইন্ডাস্ট্রিয়াল লাং ডিজিজ আছে কিনা, তার সে তো ধুলাবালিতে যাচ্ছে, ধুলাবালিতে তার এক্সপোজার হচ্ছে। তো এই HRCT যদি আমরা করি তাহলে সেটাতে আমরা বুঝতে পারবো তার অন্য কোনো সিওপিডির সাথে কোনো তার ইন্ডাস্ট্রিয়াল লাং ডিজিজ আছে কিনা বা অন্য কিছু আছে কিনা, এগুলা এক্সক্লুড করার জন্য এবং সিওপিডিকে এস্টাবলিশ করার জন্য আমাদের এক্সরে খুবই জরুরি। জি, ধন্যবাদ। এ নিয়ে আমরা আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমরা এবার চলে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আপনার কাছে। আমরা এই যে পরীক্ষাগুলো করছি, পরীক্ষাগুলো করার ফলে অনেক ক্ষেত্রেই বলা হয় রোগটি নির্ণয় করা হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে রোগের অবস্থাটা কী দিকে যাচ্ছে সেটি বোঝা যাবে এই ধরনের পরীক্ষা করতে। সিওপিডি রোগ নিয়ে যদি বলতে চাই, সিওপিডি রোগের ক্ষেত্রে অনেকেই বলে বা একটি বিশেষ সমস্যা হচ্ছে গিয়ে হঠাৎ করে বুকে বাতাস ঢুকে যাওয়া। এই সমস্যাটি কেন হয় এবং যদি হয় তাহলে কিভাবে নির্ণয় করা যায়? আপনি ঠিকই বলেছেন। আসলে সিওপিডি রোগীদের একটি মানে আমরা যেটা ভয় পাই যে কি কমপ্লিকেশন হতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান একটি কমপ্লিকেশন হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স মানে হচ্ছে কি তার বাতাসের ফুসফুসের মধ্যে থলিতে ওখানে বাতাস জমে। এটা খুবই ডেঞ্জারাস আমরা বলবো, এবং এইটাতে হঠাৎ করে পেশেন্টের মৃত্যুও হতে পারে। পেশেন্ট কীভাবে তাহলে আসে? কারণ সিওপিডি রোগী যে দীর্ঘদিন ধরে ধূমপান করেছে, হ্যাঁ, তার যদি হঠাৎ করে দেখা যায় আমরা সিভিয়ার চেস্ট পেইন, হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, হঠাৎ করে তীব্র বুকে ব্যথা হচ্ছে, এই ধরনের উপসর্গ নিয়ে এসে ডাক্তার কাছে আসে, তাহলে আমাদের বুঝে নিতে হবে আমরা এটা একটা নিউমোথোরাক্স কিনা। আমরা তখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখি, আমরা চেস্ট অস্কালটেট করে দেখি যা তার ব্রেথ সাউন্ডটা কেমন আছে, আমরা শ্বাসটা শুনতে পাই কিনা। তারপরে আমরা যদি আমাদের সন্দেহ হয়, আমরা সাথে সাথে একটা যদি চেস্ট এক্সরে করতে পারি, একদম ইজিলি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি এটা নিউমোথোরাক্স। হ্যাঁ, এবং নিউমোথোরাক্সের চিকিৎসা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় আমাদের টিউব দিতে হয়, আইটি ইন্ট্রাকোস্টাল টিউব ইনসারশন করতে হয়, এবং এটা যদি আমরা করতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্টকে বাঁচানো সম্ভব। এবং এটা যে শুধু সিওপিডি জন্য হচ্ছে, এবং এটা আরও অনেকগুলো কারণ আছে। অনেক সময় ট্রমাটিক কারণেও নিউমোথোরাক্স হয়, অনেক সময় হতে পারে জেনেটিক কারণে কিছু বুলা থাকে, ব্লেবস থাকে, এগুলো সিওপিডি রোগীদের সহজেই ফেটে যায়। বাতাসের থলি থাকে, সেটা যে কোনো সময় ফেটে গেলে তখন বাতাস ফুসফুসের থলি আছে, ওখানে হচ্ছে গিয়ে বাতাস জমে আর কি। তো নিউমোথোরাক্সকে চিকিৎসার জন্য আসলে আমরা যেটা বলবো যে খুব দ্রুত ব্যবস্থা নিতে হয়। সেক্ষেত্রে আমরা হয়তো এই যে সমস্যাটা এখান থেকে আমরা পেশেন্টকে আমরা উত্তরণ করতে পারি এবং পেশেন্টকে আমরা লাইফ সেভ করতে পারি আর কি। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনার কাছে জানতে চাই, আমরা শুনেছি যে অ্যাজমা চিকিৎসা এবং সিওপিডি চিকিৎসা ভিন্ন, কিন্তু দুই ক্ষেত্রেই ইনহেলার দেওয়া হয়। তো ইনহেলার দেওয়া হলেও চিকিৎসাটা তাহলে ভিন্ন কিভাবে হয়? আসলে আমাদের প্রথমে বুঝতে হবে যে অ্যাজমা কেন হয়, সিওপিডি কেন হয়। অ্যাজমাতে সাধারণত আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, যে শ্বাসনালী আছে, সেটার মধ্যে ইনফ্ল্যামেশন হয়, এবং সেই ইনফ্ল্যামেশন হওয়ার পরে সেটা সাধারণত সংকুচিত হয়। এবং কিছু কিছু জিনিসের প্রতি এই আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টটা আছে বা শ্বাসনালী হাইপার সেন্সিটিভ থাকে। আর সিওপিডিতে আমরা যখন স্মোক করিয়ে ধুলাবালিতে যাই, হয় কি শ্বাসনালীটা চিকন হয়ে যায়। তো কাজে দুটো প্যাথোলজি ডিফারেন্ট হলে চিকিৎসা ডিফারেন্ট হবে। তাহলে অ্যাজমাতে আমরা কি করি? অ্যাজমাতে মেইন ড্রাগস যেটা, ঔষধ যেটা, সেটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি। যেহেতু ওখানে ইনফ্ল্যামেশন হয়, এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দিতে হয়। সেটা হলো যে যেমন আমরা ইনহেলার ইউজ করি এখন, যে স্টেরয়েড ইনহেলার ইউজ করি, সাথে আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করি। তো যেহেতু ওখানে ইনফ্ল্যামেশন হয় এবং শ্বাসনালী কিছুটা হলেও সংকুচিত হয়, সেই জন্য এটা ডাইলিটেশনের প্রয়োজন হয়। সেই জন্য আমরা সাধারণত ব্রঙ্কোডাইলেটর এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি দুইটা ড্রাগ ইউজ করি। আর যদি ইনফেকশন থাকে সেটা অন্য জিনিস। আর সিওপিডিতে হয় কি, সেখানে যেহেতু কনস্ট্রিকশন হয়, সেখানে আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করি। তো কিছু কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কিছু ইনফ্ল্যামেটরি কম্পোনেন্টও থাকে, কিন্তু সেটা খুব কম।
সেই ক্ষেত্রে আমরা হয়তো অকেশনালি আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করি। আর সিওপিডিতে আরেকটু আমরা নর্মাল সিওপিডি কিন্তু আমাদের কাছে খুবই কম আসে, সাধারণত এক্সাজারবেশন নিয়ে আসে। তো এক্সাজারবেশনের একটা মেইন কারণ হলো ইনফেকশন। ওটা ছিল ইনফ্লামেশন, এটা হচ্ছে ইনফেকশন। আচ্ছা, তো ইনফেকশন সাধারণত ব্যাকটেরিয়া দেওয়া হয়, ভাইরাস দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি ইন দ্য সিওপিডি ক্ষেত্রে। কিন্তু অ্যাজমা ক্ষেত্রে এটা নট নেসেসারিলি। আর যদি সিভিয়ার কেসে যায়, সিভিয়ার পর্যায়ে যায়, সেই ক্ষেত্রে তো আমাদের আসলে হয়তো পেশেন্ট শ্বাস নিতে পারতেছে না, পেশেন্টের রেসপিরেটরি মাসল যেগুলো আছে সেগুলো ভালো কাজ করতেছে না, ফেটিক হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে হয়তো আর্টিফিশিয়ালভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে পারি। সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে আইসিইউতে দিতে পারি, অথবা বাইপেপ মেশিন আছে যেটাতে আমরা শ্বাস প্রশ্বাস মানে অ্যাক্টিভ রাখতে পারি। তো সেগুলো হচ্ছে সিভিয়ার পর্যায়ে। কিন্তু স্টেবল পর্যায়ে ট্রিটমেন্ট সম্পূর্ণ ভিন্ন। একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, আর একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর ড্রাগস। জি, ধন্যবাদ। আমরা শুনছিলাম যে চিকিৎসার মধ্যে পার্থক্য। ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই, যখন রোগীদের কাছে বলা হয় যে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করতে হবে, এখনও অনেকেই আছে ঘাবড়ে যাচ্ছে। তারা বলছে যে তার পরিবর্তে কি ট্যাবলেট দেওয়া যেতে পারে কি? আসলে কোনটা বেশি উপকারী? আমাদের দেশে যদিও ইনহেলার এসেছে অনেক বছর হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে যে ভয় বা ভীতি, এটা কিন্তু এখনও কাটেনি। এবং আমাদের চেম্বারে আমরা প্রায় দেখি যে যখন রোগীরা আসেন এবং অ্যাজমা বা সিওপিডি নিয়ে, তখন যদি আমরা তাদেরকে প্রেসক্রাইব করি, অনেক সময় দেখা প্রেসক্রাইব করার আগেই রোগী বলে দেয়, স্যার আপনি কিন্তু গ্যাস দিবেন না, ইনহেলার দিবেন না, আপনি ট্যাবলেট দিবেন। আমরা তাদের রোগীদেরকে তখন বুঝাই আসলে কেন আমরা এটা কোনটা দিব কোনটা দিব না। এটা আসলে মানুষের যে ভীতিটা কাজ করে, এই ভীতিটা একমাত্র আমরা যারা চিকিৎসক আছি তারাই আমরা এটা দূর করতে পারি। রোগীকে একটু কাউন্সিলিং করে, একটু সময় দিতে হবে, একটু কাউন্সিলিং করতে হবে যে আপনি কেন ইনহেলারটা ইউজ করবেন আর কেন আপনি ট্যাবলেট ইউজ করবেন না। ইনহেলার ইউজ করবেন এই কারণে, কারণ আপনার যেখানে রোগ, আমরা সে শ্বাসনালীতে, আমরা যদি ওই জায়গায় আপনাকে ওষুধটা দিতে পারি, আমরা তাহলে স্পেসিফিক ওই জায়গায় তার সাইড ইফেক্ট অনেক কম হচ্ছে। আমরা যেখানে সমস্যা হচ্ছে ওখানে আমরা ওষুধটা দিচ্ছি, এটা একটা জিনিস। তাহলে আর ইনহেলার যদি আমরা ব্যবহার করি, কারণ দেখা যাবে যে এটা অনেকে মনে করে যে স্যার একবার ইনহেলার ইউজ করলে সারা জীবন ইউজ করতে হবে। হ্যাঁ, যেটা অনেক ক্ষেত্রে ডায়াবেটিস ক্ষেত্রে অনেক রোগীরা বলে যে ইনসুলিন স্যার একবার ইউজ করলে আত্মহত্যা করা যাবে না। না, এরকম না। আসলে আমরা যদি ইনহেলারটা ইউজ করি পেশেন্টের, তাহলে স্পেসিফিক জায়গায় আমরা দিতে পারছি এবং তার আমরা মনে করি সাইড ইফেক্টও কম হবে। সেক্ষেত্রে এটা আসলে কাউন্সিলিংয়ের ব্যাপার, রোগীদেরকে একটু বোঝানোর ব্যাপার। যদি রোগীকে আমরা বোঝাতে পারি, একটু সময় দিয়ে বুঝিয়ে বলি যে না আপনার জন্য আসলে এটাই উপকারী হবে, রোগীরা কিন্তু মেনে নেয়। এখন আর রোগীরাও কিছুটা সচেতন হয়েছে। প্রথম দিকে একটু ভয় পায়, কিন্তু আমাদের অনেক রোগী আমরা যখন বলেন আমরা নিব না, কিন্তু বলার পরে কিন্তু তারা নিচ্ছে। সুতরাং এখন জাস্ট এটা না বোঝার জন্য হয় আর কি। আমার মনে হয় এটা দিন দিন আরও এই সমস্যাটা কেটে যাবে আর কি। ধন্যবাদ। আমরা জানলাম যে ইনহেলারের ব্যবহার। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই, সিওপিডি রোগীদের ক্ষেত্রে চিকিৎসার একটি অন্যতম পদ্ধতি বলা হয় অক্সিজেন, যেটি কখনো কখনো অ্যাজমা রোগীদের যদি সমস্যা বেড়ে যায় তাদেরকেও দেওয়া হয়। কিন্তু অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসাটি সাময়িক হলেও সিওপিডি রোগীদের ক্ষেত্রে বলা হয় যে না, তাদের অনেক দিন নিতে হতে পারে। কেন? আসলে আমাদের হচ্ছে কি, এটা ক্রনিক হাইপোক্সিয়া ডেভেলপ করে একটা সিওপিডি। অনেক সিওপিডি কিন্তু আসলে লং স্ট্যান্ডিং থাকে, সেখান থেকে ক্রনিক হাইপোক্সিয়া ডেভেলপ করে। এই ক্রনিক হাইপোক্সিয়াকে মিনিমাইজ করার জন্য আমরা সাধারণত কিছু ইনভেস্টিগেশন করার পরে পেশেন্টকে লং টার্ম অক্সিজেন দিই। এই লং টার্ম এটাকে বলে এলটিওটি। এটাকে সাধারণত 1 থেকে 2 লিটার পার মিনিট এবং 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 15 থেকে 16 বা 18 ঘন্টা আমরা দেই, এবং এটা অ্যাটলিস্ট 1 মাস দিতে হয়। এটা যদি দেওয়া হয় তাহলে যে ক্রনিক হাইপক্সিয়া সেটা অনেকটুকুই রিকভারি করে। তো সেই জন্য আমরা সিওপিডির আর অ্যাজমার অক্সিজেন দেওয়ার ধরনও কিন্তু অন্যরকম। একটা পেশেন্ট একুট এক্সারবেশন অ্যাজমা নিয়ে আসলো, সিভিয়ার একুট অ্যাজমা নিয়ে আসলো, তাকে কিন্তু হাই ফ্লো অক্সিজেন দিতে হয়। আর একটা পেশেন্ট এক্সারবেশন নিয়ে আসলো, তাকে ইনিশিয়ালি আমরা হয়তো একটু হাই ফ্লো দিই 2 থেকে 4 লিটার, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা লো ফ্লো অক্সিজেনে চলে আসি। হ্যাঁ, আর আমরা কিছু এখানে হাইপক্সিয়া বা কিছু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন রাখি সিওপিডিতে, কেননা এই কার্বন ডাইঅক্সাইড এটা ইনিশিয়েট করে রেসপিরেটরি সেন্টারকে ফর রেসপিরেশন। তো একেবারে আমরা সাধারণত কারেকশন করতে চাই না যে কিছু যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন থাকে সেটা পেশেন্টের জন্য উপকারী, তার শ্বাস নেওয়ার জন্য উপকারী। সেই জন্য দুইটার অক্সিজেন দেওয়ার নিয়ম ভিন্ন, পরিমাণ ভিন্ন এবং কার্যকারিতাও ভিন্ন। আমরা এ নিয়ে আরও কথা বলবো, আবার একটি বিরতির সময় হয়েছে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে অ্যাজমা ও সিওপিডি এই দুই রোগ নিয়ে। আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনছিলাম। ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই, চিকিৎসার পরেও রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয় না। তাদেরকে বলা হয় যে এখন তাদের সময় হয়েছে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তাদেরকে কিছু অভ্যাস শিখিয়ে দেওয়া হয়। প্রতিরোধের কথা প্রথমে একটু জানতে চাই যে কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং কেন প্রয়োজন? কারণ যেহেতু এই রোগগুলো অ্যাজমা বা সিওপিডি এগুলো দীর্ঘমেয়াদী রোগ এবং এগুলো খুব অল্প সময় সারছে না, চিকিৎসা চলতেই থাকে, রোগীর ডিজিজটাও প্রোগ্রেস হতে থাকে। সুতরাং এবং এই পেশেন্টগুলো ইমিউনো কম্প্রোমাইজ থাকে, কারণ তারা বিভিন্ন সময় আমরা আগেই বলেছি তারা স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুতরাং যখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের ফুসফুসটা দুর্বল থাকে, তখন তাদের নানা রকম আক্রমণ হয়, জীবাণুর আক্রমণ হয়, তারা নিউমোনিয়া আক্রান্ত হতে পারে, তারা বারবার ফ্লুতে আক্রমণ হয়। সুতরাং পেশেন্টকে যদি আমরা সুস্থ রাখতে চাই, আমাদের চিকিৎসা তো চালাতেই হবে। আমরা চিকিৎসা চালাচ্ছি, হ্যাঁ, চিকিৎসা চালানোর সাথে সাথে কিছু জীবনযাপনের কিছু পদ্ধতি বা আমরা বলি যে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি পায়, এই জন্য তাকে আমরা ইমিউনাইজ করি। এক্ষেত্রে আমরা দুটো ভ্যাকসিনের কথা খুব বলি। একটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা সাধারণত সব পেশেন্টকে বলি যে প্রতি বছরে একটা করে আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বোথ অ্যাজমা এবং সিওপিডি ক্ষেত্রে। এছাড়া আরেকটি ভ্যাকসিন আছে যেটা আমরা বলি নিউমোনিয়ার ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিন কয়েকটি ধরনের আছে, বিভিন্ন ধরনের স্ট্রেন আছে, ভ্যারিয়েন্ট আছে। তো যেহেতু নিউমোনিয়ার জীবাণুগুলো অনেক ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে আমরা দুটো ভ্যাকসিনের কথা বলি নিউমোনিয়ার ক্ষেত্রে। একটি ভ্যাকসিন বলি আমরা যেটা জীবন একদম সারা জীবনের জন্য একটি স্ট্রেনের বিরুদ্ধে বলি। আরেকটি ভ্যাকসিন আছে নিউমোনিয়া, এটা আমরা 5 বছর পরে পরে দিতে বলি। এই ভ্যাকসিনগুলো দিলে হবে কি, রোগীর যে আমরা একদমই বলবো না যে এই ভ্যাকসিন দেওয়ার পরে তার নিউমোনিয়া হবে না, ফ্লু অ্যাটাক হবে না, কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যদি নিউমোনিয়া হয়ও সেক্ষেত্রে তার যে সিভিয়ারিটিটা এটা অনেক কম হবে। সুতরাং আমরা মনে করি এটা আমি আমাদের চিকিৎসক ভাইদেরকেও বলবো, যারা অ্যাজমা সিওপিডিতে আক্রান্ত এই ধরনের পেশেন্ট আপনারা যখন দেখবেন, অবশ্যই আপনি তাদেরকে ভ্যাকসিন সম্পর্কে কাউন্সেলিং করবেন এবং ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাডভাইস করবেন। তাহলে হবে কি, পেশেন্টটা অনেকটাই ভালো থাকবে। বারবার যে অ্যাটাক হওয়া, যে নিউমোনিয়া অ্যাটাক হওয়া, ফ্লু অ্যাটাক হওয়া, এই জিনিসগুলো সে থেকে অনেকটাই সে রক্ষা পাবে আর কি। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই, আমরা বলি যে সিওপিডি রোগীদের ক্ষেত্রে এই রোগটি থাকবে প্রায় সব সময় এবং সম্পূর্ণ রকম ভালো হয়তো সে কমই হয়। তো তাদের লাইফস্টাইল নিয়ে কিছু উপদেশ দেওয়া হয়, যে জীবনযাপন পদ্ধতি আছে, কিছু ব্যায়ামের কথা বলা হয় বা পালমোনারি রিহ্যাবিলিটেশনের কথা বলা হয়। এই ব্যাপারটি নিয়ে একটু জানতে চাই, ব্যাপারটি আসলে কি? সে পালমোনারি রিহ্যাবিলিটেশন এখন কিন্তু একটা খুবই পরিচিত নাম বলবো, পরিচিত চিকিৎসা পদ্ধতি বলবো আমরা। যারা সিওপিডি আমরা বলছি এটা ওল্ড এজে হয়, তারা শ্বাস নিতে কষ্ট হয় এবং তাদের যে রেসপিরেটরি মাসেলগুলো আছে সেগুলো কিন্তু শ্বাস নিতে ফেটিক হয়ে যায়। তো এই ফেটিক যেন না হয় বা ফেটিক থেকে রিকভারি করার জন্য তাদের কিছু এক্সারসাইজ করতে আমরা শিখিয়ে দিই বা করে। এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ বলি আমরা। কয়েক ধরনের পদ্ধতি আছে, একটা ম্যানুয়ালি করতে পারে, সেটা বিভিন্ন সেন্টারও আছে এখন, পালমোনারি রিহ্যাবিলিটেশন সেন্টার। আরেকটা আমরা সিম্পল যেটা বলি, আমরা একটা 3 বল স্পাইরোমেট্রি বলি। ওইটাকে সাধারণত আমরা তাকে বলি যে সকালে 15-20 মিনিট, বিকালে 15-20 মিনিট, এটা 3টা বল থাকে। এই বলটা প্রথম মেশিনটাকে সোজা করে ধরে শ্বাস নিয়ে এই বলগুলো উঠাইতে বলি এবং উঠে যতক্ষণ পারে সে ধরে রাখবে, তার মানে তার রেসপিরেটরি মাসেলগুলো এক্সারসাইজ হচ্ছে। আবার এটাকে উল্টে দিয়ে বলি যে আপনি ফু দেন। ফু দেওয়ার পরে তাকে বলি যে হ্যাঁ, ওই ফু দেওয়ার পরে বল 3টা কিন্তু উপরে উঠে যায়। প্রথমত 3টা পারে না, 1-2টা পারে, পরে আলটিমেটলি 3টাই পারে, যে যতক্ষণ পারে সে ধরে রাখতে পারে এগুলা। এবং তাদেরকে নিয়মিত একটু এক্সারসাইজ করতে বলি, যেটা তার টলারেবল। সে এক্সারসাইজ করতে গেলে কিন্তু সে হাঁপায়ে যাবে, এটাই কিন্তু নিয়ম বা এটাই কিন্তু যতটুকু সে টলারেট করতে পারে। এবং সে সাধারণত এরকম হয় যে সে বাথরুমতে আসতে পারে না, তার হাঁপায়ে যায়। তো যতটুক তাকে পারমিট করে ততটুক সে যেমন ইনডোর হতে পারে বা বারান্দায় হতে পারে বা মাঠে হতে পারে, সে যেন একটু এক্সারসাইজ করে এবং তার খাবারের অভ্যাসটা যেন সে চেঞ্জ করে। একটু হাই প্রোটিন ডায়েট খাবে, একটু এক্সারসাইজ করবে, ব্রিদিং এক্সারসাইজ করবে এবং সে পারলে ম্যানুয়াল এক্সারসাইজ করবে। এবং এগুলো যদি সে ঠিকমতো করে, ওষুধ নেয়, তাহলে সে মোটামুটি একটা নর্মাল লাইফের মতো সে লাইফ লিড করতে পারবে। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে, আমাদের রোগীদের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একটু সংক্ষেপে শুনে নিতে চাই। যে অ্যাজমা বা সিওপিডি দুটো রোগের ক্ষেত্রে আমি বলবো যে জীবন ধারণের যে পদ্ধতি, মানে সে পদ্ধতিটা কিছুটা চেঞ্জ করতে হবে। আমি বলবো যারা ধূমপান করছেন তারা ধূমপান ত্যাগ করুন।
ধূমপান ত্যাগ করুন, তাতে হবে কি আপনি যেমন নিজে এই রোগের প্রকোপ থেকে রক্ষা হবেন, আপনি আরেকজনকেও বাঁচাবেন। কারণ আমরা আগেই বলেছি পরোক্ষ ধূমপানের ফলে অনেকেই আক্রান্ত হচ্ছে। আচ্ছা, এছাড়া আপনার যে সুন্দরভাবে থাকা, যে ভালোভাবে থাকা, ধুলাবালি মুক্ত পরিবেশে থাকা, আপনার ঘরটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, এই জিনিসগুলো আপনারা রক্ষা করবেন, তাহলে দেখবেন যে আপনি সিওপিডি বা অ্যাজমা দুটোরই অ্যাটাক থেকে আপনি রক্ষা করবেন, আপনি টিকে থাকবেন। এবং আরেকটা জিনিস আমরা যেটা বলছি, যদি আপনার রোগ হয়েই যায়, আমরা স্যার যেটা বললেন, আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে, আপনাকে প্রিভেনশনের জন্য কিছু ভ্যাকসিন আপনাকে নিতে হবে, এই জিনিসগুলো আপনি মেনটেন করুন, এবং তাহলে দেখবেন যে আপনি এবং আপনার পরিবার আমরা সবাই সুস্থ থাকব, এবং এই রোগ থেকে, আমাদের দেশের এই প্রাদুর্ভাব থেকে আমরা অনেকটাই আপনাদেরকে বাঁচাতে পারবো। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।